অন্তর্বর্তী আমলে এনবিআরে দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি চায় না সরকার। কর্মকর্তাদের শাস্তি মওকুফ বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রী। কমবে অপ্রয়োজনীয় ব্যয়। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে। যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। 1,30,000 চা শ্রমিককে রেইনকোট দেবে সরকার। প্রধানমন্ত্রীর হাত থেকে উপহার পেয়ে উচ্ছ্বাস। আমরা পলিথিন পড়তাম, এখন আমাদের যে সরকার রেইনকোট দিয়েছে, আমরা অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছে, সরাসরি কথা বলেছেন, আমরা খুব আনন্দিত, খুব খুশি। প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন যে চা শ্রমিকদের এই কাজ করতে গেলে তাদের সত্যিকার অর্থে বৃষ্টি থেকে নিরাপদ রাখা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা ও সংবিধানের 70 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করা রিট খারিজ। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় 20 আগস্ট হবে ভোট, সব প্রস্তুতি সম্পন্ন। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা। ঢাকা নয়াদিল্লি যৌথ টাস্ক ফোর্স গঠনের পরামর্শ। ব্যবসা বাড়লে লাভবান হবে দুদেশই, জানালেন বাণিজ্যমন্ত্রী। রোহিঙ্গা ফেরতের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতির ব্যাখ্যা চায় বাংলাদেশ। রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানালো ঢাকা। আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ভিত্তিহীন। নারীদের জন্য চালু হলো পিঙ্ক বাস, চালক হেলপারও নারী। ঢাকা চট্টগ্রাম বগুড়ায়ও মিলবে সেবা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি, বন্ধ হবে চাঁদাবাজি। এবং কারাগার থেকে ফোনে কথা বলা সহ কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না আওয়ামী লীগের নেতারা, জানালেন মহাপরিদর্শক। জেল থেকে পালানো 600-র বেশি আসামি এখনও পলাতক। অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআরে দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি চায় না সরকার। সে সময় বিভিন্ন স্তরের কর্মকর্তাদের শাস্তি মওকুফের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় রাজস্ব সম্মেলনে করদাতাদের অনুপ্রাণিত করতে মনোযোগী হওয়ার নির্দেশনা দেন তিনি। সেই সঙ্গে জোর দেন ডিজিটাল কর ব্যবস্থাপনায়। সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ডকে দক্ষ, টেকসই ও জনবান্ধব প্রতিষ্ঠানের রূপ দিতে রাজস্ব সম্মেলন 2026-এর আয়োজন করে এনবিআর। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উন্মুক্ত আলোচনায় এনবিআর কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা ও নানা বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় বিগত অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআরকে 2 ভাগে ভাগ করার প্রশ্নে আন্দোলনকারীদের বাধ্যতামূলক অবসর, বদলি ও বরখাস্তের ঘটনা বোর্ড কর্তাদের পক্ষ থেকে তুলে ধরা হলে সরকার প্রধান বিষয়গুলো বিবেচনায় আনার আশ্বাস দেন। ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সময় ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ ও স্বস্তির পরিবেশ নিশ্চিতে কাজ করবে সরকার। এনবিআরে যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি। ভবিষ্যতে যাতে এই ঘটনাকে পরিহার করা যায়, বর্তমানে যাতে সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবেন। পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে ঋণ ও আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করেছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক সহায়তা নির্ভর হয়ে ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দিতে চায় না তার সরকার। তাই রাজস্ব আদায়ে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র ও উৎস বাড়াতে জোর দেন সরকার প্রধান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। বর্তমান সরকার
এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়। অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমাতে বর্তমান সরকার চেষ্টা করছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, সাধারণ মানুষ যেন স্বেচ্ছায় কর প্রদানে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণীত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। রাষ্ট্র ক্ষমতায় আসার পর হতে 6 মাসে এনবিআর রাজস্ব আহরণের পরিমাণ ইতিবাচক ছিল বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন স্টল পরিদর্শন করেন সরকার প্রধান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নিবন্ধিত 1,30,000 চা শ্রমিককে রেইনকোট দেবে সরকার। প্রাথমিকভাবে দেয়া হলো 20,000 রেইনকোট। দুপুরে সচিবালয়ে 10 শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন সরকার প্রধান। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রমিকরা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী মৌলভীবাজার সফরে যান গেল জুনে। তুমুল বৃষ্টির মধ্যে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে চা শ্রমিকরাও যোগ দেন সরকার প্রধানের কর্মসূচিতে। সে সময় বর্ষা মৌসুমে চা পাতা সংগ্রহ আরও সহজ করতে চা শ্রমিকদের রেইনকোট দেওয়ার পরিকল্পনা নেয় সরকার। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে 10 চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজার ছাড়াও সিলেট, হবিগঞ্জের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ছিলেন রেইনকোট সরবরাহ করা বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তাও। প্রধানমন্ত্রীর হাত থেকে রেইনকোট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চা শ্রমিকরা। বলেন, বর্ষায় কাজ করতে গিয়ে রোগ থেকে রেহাই মিলবে। আমরা পলিথিন পরতাম, এখন আমাদের যে সরকার রেইনকোট দিয়েছে, আমরা অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছে, সরাসরি কথা বলেছেন, আমাদের দুঃখ সুখ নিয়ে কথা বলছেন। এটাই আমরা জীবনে উনার ঋণ শোধ করতে পারবো না। এত আদর সম্মান করেছে, তা কি ভাষায় আপনাদের বুঝাবো, আপনার কোনো ভাষা নাই। আমরা খুব আনন্দিত, খুব খুশি। সমাজ কল্যাণমন্ত্রী জানান, প্রাথমিকভাবে 20,000 রেইনকোট বিতরণের কার্যক্রম শুরু করলো সরকার। প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন যে চা শ্রমিকদের এই কাজ করতে গেলে তাদের সত্যিকার অর্থে বৃষ্টি থেকে নিরাপদ রাখা, যাতে অসুখ বিসুখ কম হয়। 20,000 রেইনকোট আজকে উনি বিতরণ করেছেন। আমাদের ইচ্ছা যে সবাইকেই রেইনকোট দেওয়া। শ্রমিক কল্যাণে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে আরও বড় পরিসরে এগিয়ে আসতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানান মন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় 20 আগস্ট হবে রাষ্ট্রপতি নির্বাচন। সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। একথা জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। এদিকে সংবিধানের 70 অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ছিল মঙ্গলবার। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ভোটের মাঠে থাকছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত জোটের প্রার্থী অলি আহমদ। ব্রিফিংয়ে ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে ইসি। বাছাই পর্বে আমাদের প্রার্থিতা বৈধ পাওয়া গেছে। তাদের ভিতরে কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সেই অনুযায়ী আমাদের আগামী নির্বাচন 20 তারিখে যেটা অনুষ্ঠিত হবে, সেখানে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোট গণনা শেষে সংসদ সচিবালয় কক্ষে ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান ইসি সচিব। বিকাল 5টা পর্যন্ত ব্যালট গ্রহণ করা হবে। ভোটারের সংখ্যা হচ্ছে 349 এবং 349টা ব্যালটই থাকবে। ভুল হওয়ার সম্ভাবনার প্রেক্ষাপটে আমরা হয়তো কিছু বাড়তি কয়েকটা ব্যালট রাখবো। ব্যালটের রংটা আছে সাদার উপরে কালো প্রিন্ট। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা এবং সংবিধানের 70 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি AFM সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতকে বলেছি যে পার্লামেন্ট এবং মনে করেছে যে রাষ্ট্রপতি পদটি দ্রুততার সঙ্গে পূরণ করা দরকার এবং সে কারণে সংবিধান মেনেই পার্লামেন্ট অধিবেশন রেখেছেন এবং সে অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক সংসদের সদস্য কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তো সেই ক্ষেত্রে এই পিটিশনার কিংবা আবেদনকারী জনাব ইউনূসুল আকন্দর সংক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। সংবিধানের 70 অনুচ্ছেদকে সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক এবং 20 আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানানো হয়েছিল।
কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অবকাঠামো ও উচ্চ প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা। এজন্য ঢাকা নয়াদিল্লি যৌথ টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দিয়েছেন তারা। বাণিজ্যমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়লে লাভবান হবে দুই দেশই। এদিকে কৃষি পণ্যে আমদানির নির্ভরতা কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। দ্বিপক্ষীয় অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে 3 দিনের সফরে ঢাকায় ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এর উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল। কনফেডারেশনের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে 18 জন ব্যবসায়ী প্রতিনিধি সচিবালয়ে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশের অবকাঠামো ও উচ্চ প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। বলেন, স্থলবন্দরগুলোতে আমদানি রপ্তানি প্রক্রিয়া আরও সহজ হলে বাড়বে বিনিয়োগের সম্ভাবনা। ল্যান্ড বর্ডার আসা যাওয়ার ক্ষেত্রে আরও যদি ফেসিলিটেট করা যেত তাহলে তাদের পণ্য আনা নেওয়ার খরচ কমতো। ভারতীয় এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে দুটো বিষয়ে টাস্ক ফোর্স করার, একটি হচ্ছে ইন্ডিয়ান ডিজিটাল ট্রান্সফরমেশন এখন যেভাবে হচ্ছে, আরেকটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ভারতীয় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা যায়। মুক্তাদির চৌধুরী বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার। গ্যাস সংকট নিরসনে একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্য, এটাতে আপনি কি সন্তুষ্ট? মোটেই না, মোটেই না। আমি সন্তুষ্ট হব জীবনযাত্রার ব্যয় এখন যা আছে যদি তার থেকে সাবস্টেন্সিয়ালি কমে। যোগাযোগটা যখন স্মুথ হবে, উৎপাদনের জন্য যেটা জ্বালানির নির্ভরতা সেটা যখন নির্ভরযোগ্য একটা অবস্থায় পৌঁছাবে, তখন জীবনযাত্রার ব্যয়টা কমবে। এদিন সবজি রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজ, কাঁচামরিচ সহ উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণে দেশের বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হচ্ছে। জানান, আগামীতে কৃষি পণ্যে স্বয়ংসম্পূর্ণ হতে কাজ করছে সরকার। আগের 11,000 পেঁয়াজ কোল্ড স্টোরেজের সাথে এই বছরে এই মুহূর্তে আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে আরও প্রায় 15,000 কোল্ড স্টোরেজ। কোনো এগ্রিকালচার পণ্য আমদানির তো প্রশ্নই আসে না। আগামী দিনে সরকারের মূল পলিসি, প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে এগ্রিকালচার পণ্য। বর্ষা মৌসুমে চাষ বাড়ানোর মাধ্যমে আগামী বছর থেকে কাঁচামরিচ আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্য নির্ধারণ করার কথা জানান কৃষিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের দেয়া বিবৃতির ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের সংখ্যা ও পরিচয় নিয়ে মিয়ানমারের বক্তব্যের বিরোধিতা করে ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানানো হয়েছে। এদিকে জাতিসংঘের আল কায়েদা সংক্রান্ত সতর্কবার্তার বিষয়ে বাংলাদেশ আপাতত ওই বক্তব্য সমর্থন করছে না বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গেল 15 আগস্ট শনিবার রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে বিবৃতি দেয় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিও সোয়ে মোয়েকে। ওই বিবৃতির তথ্য ও সংখ্যাতাত্ত্বিক দিক থেকে ভুল ও বিভ্রান্তিকর হিসেবে জানায় বাংলাদেশ। বৈঠকে রাষ্ট্রদূতকে জানান মিয়ানমার বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ তৌফিকুর রহমান। সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যমে বলেন, রোহিঙ্গাদের বাঙালি হিসেবে বর্ণনার বিরোধিতা করেছে ঢাকা। মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে, যেটার সাথে বাংলাদেশের সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত না। মিয়ানমারের অ্যাম্বাসেডর আমাদেরকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার সরকারের সাথে উনি কথা বলবেন, আর একটু দ্রুত গতিতে তারা ভেরিফিকেশন প্রসেসটা করে। দে হ্যাভ দেয়ার ওন আইডেন্টিটি, এটাও বলা হয়েছে এবং সেটাও আমাদের মিয়ানমারের অ্যাম্বাসেডর বাংলাদেশে সেটা উনি স্বীকার করেছেন। উনি গিয়ে ওনার সরকারের সাথে কথা বলবেন। আওয়ামী লীগ সরকারের করা দ্বিপাক্ষিক চুক্তি এ রোহিঙ্গা সমস্যাকে আরও জটিল করেছে মন্তব্য করে শামা ওবায়দ বলেন, দিন যতই যাচ্ছে পরিস্থিতি তত কঠিন হচ্ছে। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও রোহিঙ্গা ইস্যুর সমাধানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। নট অল দ্য ইস্যুজ আমি ঘোষণা দিয়ে প্রতিবাদ করলে সেটা সমাধান আসবে। শেখ হাসিনার সরকার দ্বিপাক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল।
এদিকে আল কায়েদা সংক্রান্ত বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বার্তার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে জানান শামা ওবায়েদ। ফ্যাসিবাদ সরকার এটা খুব ভালো করতে পারে এবং এটা তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে, তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে এবং এটার উপরে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ডেটা নেই যেটার উপর ভিত্তি করে আমি কথা বলবো। তবে জাতিসংঘ অধিবেশনের সময় এ বিষয়ে আলোচনার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 6 মাসে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরকারের 6 মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রশাসনে দলীয়করণের মাধ্যমে সরকার পুরানো ফ্যাসিবাদের পথে হাঁটছে বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা। সরকারের 6 মাসের কাজের মূল্যায়ন নিয়ে রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে জামায়াতের সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, 6 মাসে জনগণকে দেয়া কোনো প্রতিশ্রুতিই পূরণ করতে পারেনি বর্তমান সরকার। বাস্তবে খাদ্য, বাস ভাড়া, পরিবহন, নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপ নিম্ন মধ্যবিত্ত পরিবারের আয়কেই ক্রমশ চাপে ফেলছে, ফলে মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমছে। সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, মোটা দাগে ব্যর্থ এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে। এ সময় সরকারের গঠনমূলক সমালোচনা করে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। সরকারের তোষণ করার এক শ্রেণীর মিডিয়া থাকবে, এটা দুঃখ আর দুর্ভাগ্য ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা মনে করি সত্যকে সত্য বলতে হবে, এটার নাম সাংবাদিকতা। যেসব পত্রিকার সফলতাই শুধু দেখে, তো আমাদের এই গ্যাস, জ্বালানি, দ্রব্যমূল্য, ক্যাম্পাসের সহিংসতা, গণভোটের গণরায় না মানা, দলীয়করণের যে সমস্ত দলিল, তথ্য, ছবি সাংবাদিক সবার কাছেই আছে, এটা কোনো জবাব দিক। জনস্বার্থ রক্ষায় সংসদ ও রাজপথে জামায়াত দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানান এই নেতা। সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় এবং বিভাগে আমরা ব্যর্থতার দৃশ্যই শুধু চোখে দেখতে পাচ্ছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। একদিনে সড়কে ছড়ল 10 প্রাণ। ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে গোপালগঞ্জে নিহত 3, আহত 25। চাঁপাইনবাবগঞ্জে 2 জন সহ আলাদা দুর্ঘটনায় আরও 5 জনের মৃত্যু। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় যাত্রা শুরু করল নারী বাস সার্ভিস। প্রাথমিকভাবে রাজধানীতে 10টি বাস নিয়ে যাত্রা শুরু করল এই সার্ভিস। বাস চালানোর জন্য 15 জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মজীবী নারীদের যাত্রা সহজ ও নিরাপদ করতেই সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কর্মব্যস্ত নগরী রাজধানী ঢাকায় চলাচল করেন প্রায় 10 লাখ কর্মজীবী নারী। গণপরিবহনে ওঠানামায় রীতিমতো যুদ্ধ করতে হয় তাদের। কখনো ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মেলে না কাঙ্ক্ষিত গন্তব্যের বাস। কর্মজীবী নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিতে নির্বাচনী ইস্তেহারে আলাদা মহিলা বাস সার্ভিস চালুর ঘোষণা দেয় বিএনপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে উদ্বোধন করা হয় নারীদের জন্য আলাদা মহিলা বাস সার্ভিস। প্রাথমিকভাবে রাজধানীতে 10টি বাস নিয়ে যাত্রা শুরু করলো এই সার্ভিস। বাস চালানোর জন্য 15 জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমি একজন নারী হয়ে আরো 5-10টা নারীকে, 100টা নারীকে আমি বাসে করে তাদের যাত্রা করে নিয়ে দেবো তাদের গন্তব্যস্থলে। এটা আমার কাছে অনেক গর্বের একটা বিষয়। প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে সফলভাবে আমরা উত্তীর্ণ হয়ে আমরা এখানে আসি। সরকারের উদ্যোগকে স্বাগত জানান নারী যাত্রীরাও। এর আগেও রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হলেও তা বন্ধ হয়ে গেছে অল্প দিনের মধ্যে। এই নারী যাত্রীরা বলছেন, এই সার্ভিস যাতে চালু থাকে, দীর্ঘস্থায়ী হয় এবং প্রয়োজন মতো সব রুটেই যেন চালানো হয় নতুন এই পিঙ্ক বাস। যাতায়াত সহজ ও নিরাপদ করার পাশাপাশি সার্ভিস স্থায়ী করতে নিয়মিত তদারকির তাগিদ তাদের। মেয়েদের জন্য যে আলাদা করে বাস দেওয়া হয়েছে, এটা খুবই একটা ভালো উদ্যোগ। মেয়েরা অনেক সেফলি যেতে পারবে। বন্ধ হবে এটা তো আমরা আসলে ভাবছি না। আমরা আশা রাখি যে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে, কারণ এখন কর্মজীবী নারী, স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেক বেশি। এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের বিষয়, কারণ আমাদের মেয়েদের জন্য এটা অন্তত সেফটি। উদ্বোধনী অনুষ্ঠানে সার্ভিস টেকসই করতে কর্মকর্তাদের নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী। এছাড়া পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে অল্প সময়ের মধ্যে সরকার 200টি ইলেকট্রিক বাস কিনবে বলেও জানান তিনি। নারীদের জন্য রাষ্ট্রীয় অর্থনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা নিরাপদ স্বস্তির যাতায়াত নিশ্চিত করতে চাই। উদ্যোগটা সময় উপযোগী এবং প্রয়োজনীয়, কিন্তু এটাকে ধরে রাখা
টেকসই রাখা, সমৃদ্ধ করা, প্রসারিত করা, সেটা চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য এই মন্ত্রণালয় প্রস্তুত আছে। রাজধানী ছাড়াও চট্টগ্রাম ও বগুড়ায় চালু হয়েছে পিঙ্ক বাস সার্ভিস। চট্টগ্রামে কালুরঘাট কাপ্তাই রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে 10 টাকা। বগুড়ায় শেরপুর মাটিডালি ও মোকামতলা বনানী রুটে চলবে এই সার্ভিস। নাজমুস মুস্তালেহি, সময় সংবাদ। এবার এআই প্রযুক্তির আওতায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 1427টি এআই ক্যামেরায় নজরদারিতে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জের মেঘনাঘাটে এই কার্যক্রমের উদ্বোধন করে মন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কেই বসবে এআই প্রযুক্তির নজরদারি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চুরি ছিনতাই রোধ এবং যানবাহনের শৃঙ্খলা জোরদার করতে শুরু হলো নতুন এক যাত্রার। 1427টি এআই ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে মহাসড়কে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। আর এর মাধ্যমে রাজধানীর পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর মামলার প্রক্রিয়া শুরু করল পুলিশ। মন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সবগুলো মহাসড়ক এআই প্রযুক্তির আওতায় আনা হবে। এর মাধ্যমে সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফিরবে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত 250 কিলোমিটার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয়েছে 1427টি এআই ক্যামেরা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কারাগার থেকে ফোনে কথা বলা সহ কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। সকালে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন কারা মহাপরিদর্শক। বলেন, 5 আগস্টের পর জেল থেকে পালানো 600-র বেশি আসামি এখনও পলাতক। 2024 সালের 5 আগস্টের আগে পরে দেশের কয়েকটি কারাগারে তৈরি হয় নজিরবিহীন অস্থিরতা। হামলা, ভাঙচুর ও বিদ্রোহের সুযোগে 5টি কারাগার থেকে পালিয়ে যায় 2247 বন্দী। লুট হয় বিপুল সংখ্যক গুলি ও আগ্নেয়াস্ত্র। এর মধ্যে নরসিংদী কারাগার থেকেই পালিয়ে যায় 826 বন্দী। কারা অধিদপ্তরের তথ্য বলছে, তাদের মধ্যে 660 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে এখনও শনাক্ত করা যায়নি 166 জনকে। মঙ্গলবার কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক। প্রায় 2200-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমাদের সংখ্যাটা যদি বলে 600-র কিছু অধিক বন্দী এখনো পলাতক রয়েছে। তার মধ্যে 600-র মধ্যে আমরা 166 জনের আইডেন্টিটি ওই সময় জানেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি, যারা নরসিংদী থেকে পালিয়ে গিয়েছিল। কারাগারে বন্দী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতানেত্রীদের ফোনে কথা বলা এবং বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ প্রসঙ্গে কারা মহাপরিদর্শক বলেন, কোনো বন্দীকেই আলাদা করে সুবিধা দেয়া হচ্ছে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ছাড় দেয়া হচ্ছে না বলেও জানান তিনি। গত 1 বছরের স্টেটটা আমার এই সামনে নাই, প্রায় আমার ধারণা 3000-এর অধিক মোবাইল আমরা বিভিন্ন জায়গায়, শুরু দিকে ইট ওয়াজ হিউজ ইন নাম্বার, বাট ধীরে ধীরে এখন আইসোলেটেডলি কমে এসছে খুব। বাট আমি আপনাদের এটুক বলতে পারি, আমার তথ্য অথবা আমি যদি ইনফরমেশন পাই অথবা যদি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারছি, এটা কিন্তু আমরা এটাকে স্টপ করছি। ব্রিফিংয়ে জানানো হয়, পলাতক বন্দীদের পাশাপাশি দীর্ঘদিনের জনবল সংকটও কারাগারের নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ। এ সংকট নিরসনে নতুন করে প্রায় 1899টি পদ অনুমোদন করা হয়েছে। পাশাপাশি 101 জন বর্তমানে। এছাড়া বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। নাম পরিবর্তনের একটা প্রস্তাবনা সরকারের কাছে উপস্থাপন করেছি। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ইতিমধ্যে সন্ধ্যার সময় আরও থাকছে। ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প। তেহরানকে আত্মসমর্পণের আহ্বান, ওমানে বোমা হামলার হুমকি। আলোচনার দাবি প্রত্যাখ্যান IRGCর। একদিনে 5 জেলায় সড়কে ঝরল 10 প্রাণ। গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন অন্তত 25 জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 2 জন সহ আলাদা দুর্ঘটনায় মারা গেছেন আরও 5 জন। এক একটি সড়ক মহাসড়ক যেন মৃত্যুফাত। গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে ট্রাকের সামনের অংশ।
প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার দুপুরে মাদারীপুর থেকে ছেড়ে আসে সোনালী পরিবহনের যাত্রীবাহী বাস। পথে গোপালগঞ্জ সদরের বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে ছিটকে পড়ে ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের চালক ও হেলপার। আহত হন বাসের অন্তত 25 যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আরও এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একটা দুম করে শব্দ হলো, শব্দ হওয়ার পরে কি হলো, শব্দ হওয়ার পরে দেখি চিল্লাচিল্লি হচ্ছে। এসে দেখি যারা যাত্রী ছিল তারা সব কেটে ফেটে সেটে মেটে কেউ মারা গেছে জায়গায় 2 একজন। চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকের কাজ শেষে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরার পথে শিবগঞ্জে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে আহত হন 2 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে 2 জনকেই মৃত ঘোষণা করে চিকিৎসক। সিরাজগঞ্জের পাটধারী বাজার এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে সাদ্দাম হোসেন ও রেজওয়ান নামের 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে দিনাজপুরের ফুলবাড়িতে বাসের ধাক্কায় 3য় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া মুন্সিগঞ্জ ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়। তানজিনা তাসনিম, সময় সংবাদ। ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির মেয়াদ আর বাড়াতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান চুক্তি চাইলেও শর্ত মেনে নিতে প্রস্তুত নয় বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে যুদ্ধ বন্ধের পথে বাঁধা হয়ে দাঁড়ালে মিত্র ওমানে বোমা হামলার হুমকিও দেন ট্রাম্প। বলেন, ওমান যদি তার প্রশাসনের ইরান আলোচনায় বাধা দেয় তাহলে দেশটিতে হামলা চালানো হবে। তবে কী ধরনের কর্মকাণ্ডকে তিনি বাধা হিসেবে দেখছেন তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে মুজতবা প্রশাসন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছে আইআরজিসি। খেলার খবর, জয়ের সুখস্মৃতি নিয়ে ডারউইন ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। তবে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কাটাতে ম্যাকাইতে প্রথম দিনে কোনো অনুশীলন রাখেনি টিম ম্যানেজমেন্ট। বিশ্রামেই সময় পার করেছে নাজবুল শান্তর দল। এদিকে ডারউইনের মতো ম্যাকাইতে টাইগাররা ইতিহাস রচনা করবে বলে প্রত্যাশা প্রবাসী সমর্থকদের। তারেক হাসান শিমুলের রিপোর্ট। অস্ট্রেলিয়া আসলে একটি দেশ হলেও এখানে আসলে এক শহর থেকে অন্য শহরে পাড়ি দেওয়া যেন অন্য কয়েকটি দেশকে পাড়ি দেওয়ার সমান। বোঝাই যাচ্ছে যে আসলে কত লম্বা জার্নি করে আসলে যেতে হচ্ছে ক্রিকেটারদের। রঞ্জিত, তামিম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা আসলে একেবারে হাসি মুখে এই ডারউইন ছেড়েছে। কারণ হাসি মুখেই যাওয়ার কথা। এই ডারউইনে বাংলাদেশ একটা ইতিহাস রচনা করেছে এবং বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে এই ডারউইন স্মরণীয় হয়ে থাকবে বছরের পর বছর, যুগের পর যুগ। এবং এই ডারউইন বাংলাদেশ দলকে, টেস্ট দলকে একটা অন্যরকম আত্মবিশ্বাস দিবে, উৎসাহ দিবে। পরবর্তী প্রজন্ম যেন এই রকম বড় দলগুলোর বিপক্ষে ভালো খেলতে পারে সেটার একটা উদাহরণ হয়ে থাকবে। টিম পৌঁছানোর পর বিশ্রামেই থাকবেন তারা, কারণ যেহেতু লম্বা একটা জার্নির বিষয় রয়েছে এবং এই জার্নির ধকল কাটিয়ে উঠতে ক্রিকেটাররা নিজেদের মতো করে আসলে সময়টা কাটাবেন। টিম ম্যানেজমেন্ট থেকে আসলে আমরা যেমনটা জেনেছি, তারপর দিন মূলত বাংলাদেশ দল আনুষ্ঠানিকভাবে অনুশীলন করবে মাকাইতে এবং সেখানকার যে কন্ডিশন, উইকেটের ধরন কিংবা ওয়েদার রয়েছে সেই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার কাজটা ক্রিকেটাররা শুরু করবেন। এবং কি মাকাইতে বাংলাদেশ দল এই ডারউইনের স্মৃতিকে সঙ্গী করে ভালো কিছু করবে সেই প্রত্যাশা যেমন ক্রিকেটারদের, প্রত্যাশা কিন্তু প্রবাসী বাংলাদেশি এখানে যারা রয়েছেন এবং বাংলাদেশি যারা রয়েছেন তাদের সবারই। ডারউইন থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্তর্বর্তী আমলে এনবিআরে দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি চায় না সরকার। কর্মকর্তাদের শাস্তি মওকুফের দাবি বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রীর। চা শ্রমিকদের দিলেন রেইনকোট। রোহিঙ্গা ফেরতের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতির ব্যাখ্যা চায় বাংলাদেশ। রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানালো ঢাকা। আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ভিত্তিহীন। এবং বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা ঢাকা নয়াদিল্লি যৌথ টাস্ক ফোর্স গঠনের পরামর্শ। ব্যবসা বাড়লে লাভবান হবে দুদেশই, জানালেন বাণিজ্যমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।